পাঠ করছি অতীশ দত্ত চৌধুরী লেখা রম্য রচনা সত্য গোপন। সরকারি চাকুরে কেষ্ট, বাপ মায়ের একমাত্র ছেলে। বয়স প্রায় 38 হতে চলল, কিন্তু এখনো বিয়েটা আর করা হয়ে উঠল না কেষ্টার। দেখতে শুনতে মোটামুটি খারাপ নয়, কেষ্টাই যে একটু পাতলা, কিন্তু চেহারাটা মোটেই পাতলা নয়, ইয়া মোটাসোটা দশাসই চেহারা। কেষ্ট ঠাকুরের মতন ঘি মাখন খাওয়া, একটু গুল্লু গুল্লু দেখতে, তা হোকগে সোনার আংটি আবার বাঁকা। কেষ্টর সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন মেয়ের বাবারা। শুধু মেয়ের বাবারাই নয়, কেষ্টর বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই চায় কেষ্টর এবার একটা সংসার হোক। কিন্তু কথাই বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বিয়ের ব্যাপারে ভীষণ অনীহা কেষ্টর। কত ছবি যে নাকচ করলো, মেয়ে দেখতেও যেতে চায় না। বেশি কিছু বললে বলে, এখনই আমি বিয়ে করব না। কিন্তু কেন করবে না, কবে করবে, সেটার কোনো সদুত্তর পাওয়া যায়নি কেষ্টার কাছ থেকে। কেষ্টার কেসটা যে আসলে কি, সেটা বুঝতে না পেরে অগত্যা বাদল ঘটককে ডেকে পাঠিয়েছেন কেষ্টার মা। বাদল, এবার তুমি একটু দেখো ভাই, আমি যে আর পারছি না। কাগজে তোমার দাদা বিজ্ঞাপন দিয়েছিল ছেলের জন্য, কত সম্বন্ধ এলো, কিন্তু ছেলে আমার এক বিয়ে, বলে এখনই বিয়ে করব না। তুমি আমাদের একমাত্র বল ভরসা, তুমি একটু দেখো ভাই। বৌদি, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমাকে যখন তুমি দায়িত্ব দিয়েছ, কাজ তোমার হয়ে যাবে। হ্যাঁ হো, কত বাঁদর ছেলের বিয়ে দিল এই বাদল, আর তোমার ছেলে তো সোনার ছেলে। তবে হ্যাঁ, সোনার আছে, গল্পর ছলে জানার আছে। আসলে কি বলতে চাই কেষ্ট, সে তো কিছু বলতেই চায় না। প্রেম টেম করে? না না, ওসবের ধারে কাছেও নেই। তাহলে তো আর আমাদের চিন্তাই থাকতো না। সে কি কথা বৌদি, কেষ্ট ঠাকুরের কত গাদাগুচ্ছের গোপিনী ছিল, আর আমাদের কেষ্টর এত মোটা একজোড়া গোপ থাকতে জোর বাঁধল না কারোর সঙ্গে। সেই নিয়েই তো চিন্তায় রাতে আমার ঘুম হয় না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি অত উতলা হয়ে না, কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো, সপ্তাহখানেক সময় দাও। বাদল ঘটক শুধু ঘটকালি করেই 3তলা বাড়ি হাঁকিয়েছে, বিশাল নামডাক, পেশার সঙ্গে মানানসই তার টাইটেল। বাদলদার টাইটেলও ঘটক, সচরাচর এরকমটা দেখা যায় না। বাদলদার কাজের একটা বিশেষ পদ্ধতি আছে। আগে খুব ভালো করে কেস স্টাডি করে নেয়, পাত্রীর মধ্যে কি কি গুণ চাই পাত্র মহাশয়। অনেক রকম পাত্রের আবার পাত্রীর গুণাগুণ নিয়ে অত বাছবিচার নেই। যা হোক তা হোক, পাত্রী একটা হলেই হলো। তাদের চাই পয়সাওয়ালা শ্বশুর মশাই। কেসটা অবশ্য তেমন নয়। প্রবাদ আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, কিন্তু কি করলে যে রাধা মেলে, প্রবাদে সেইটা বাদ দিয়েই গেছে, কেউ বলে যায়নি। তাই নিজের মতো প্ল্যান ছকে নিয়েছে বাদলদা। একদিন একান্তে বসে জানতে হবে কেষ্টর কীরকম কী ডিম্যান্ড। বিয়েতেই আপত্তি, নাকি মনের মতন পাত্রী পাচ্ছে না। বাদল ঘটক ফলো করা শুরু করলো কেষ্টর গতিবিধি। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে কেষ্টা, কাদের সঙ্গে মেলামেশা করে, বিয়ে করতে না চাওয়ার পেছনে আসল রহস্যটা কি। পরপর 7 দিন অনুসরণ করে অবশেষে বাদল ঘটক জানতে পারল প্রেম ঘটিত কোনো কেস নেই কেষ্টর। তবে হ্যাঁ, একেবারেই প্রেম নেই বললে ভুল বলা হচ্ছে, কেষ্টার আছে জিভে প্রেম। ছুটির পর অফিস থেকে বেরিয়েই আগে ঢোকে মিষ্টির দোকানে, রসগোল্লা, পান্তুয়া, মিষ্টি দই, রাবড়ি খেয়ে তবে বাড়ি ফেরে। এছাড়া টিফিন টাইমে ঘণ্টাখানেক বিরতিতে অফিস পাড়ায় যেসব ফুড স্টল আছে, সেখানেই খেয়ে বেড়ায় যত রাজ্যের খাবার দাবার। ইয়া মোটা কি আর স্বাদে হয়েছে, ওজনে সেঞ্চুরি করে ফেলেছে অনেক দিন আগেই। আরও একটা প্রবাদ আছে, যদি কারোর মনের খবর জানতে হয়, তাহলে আগে তার পেটের খবর নিতে হয়, বের করে আনতে হয় তার মনের খবর, তাকে তার মনের মতন খাবার খাইয়ে। আর কেষ্টা যা ভোজন রসিক, একে বশ করা অতি সহজ। খাওয়ার টেবিলে একবার মুখোমুখি বসাতে পারলেই গড় গড় করে সব বলে ফেলবে কেষ্ট। নিজের উপর অগাধ বিশ্বাস বাদল ঘটকের। সেই মতো প্ল্যান করে একদিন কেষ্টর অফিসের সামনে দাঁড়িয়ে উসকুস করছে বাদল ঘটক। কখন ছুটি হয় কেষ্টর? বেলা 5:30 নাগাদ অফিস থেকে কেষ্ট বেরোতেই একগাল হেসে বাদল এসে উপস্থিত। আরে কেষ্ট যে, এইটা তোমার অফিস বুঝি? হ্যাঁ কাকা, সেই কতদিন পর তোমার সাথে দেখা হলো। একই পাড়ায় থাকি,
অথচ দেখো, দেখাই হয় না তোমার সাথে। আজকে আমি এদিকেই এসেছিলাম একটা কাজে, হঠাৎ নজর পড়ল, আরে কেষ্ট না। প্রথমে তো আমি তোমায় চিনতেই পারিনি। কত রোগা হয়ে গেছো তুমি। খাওয়া দাওয়া ঠিকমতো করছো তো? মিথ্যে প্রশংসা করতে বাদলের ঝুড়ি মেলা ভার। কত কন্যাদায়গ্রস্ত বাপের ভার লাঘব করেছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে। প্রশংসা শুনে কেষ্টও গদগদ, নিঃশ্বাস আটকে রেখে কাঁক করে আছে ভুঁড়িটা। যাক চলো, কিছু খাবে তো? না বললে শুনবই না। আমার কিন্তু ভয়ানক খিদে পেয়ে গেছে। কাছেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, রাস্তার ওপারে, রাধামণি রেস্টুরেন্ট। চলো ওখানে গিয়ে বসি। রাস্তার ওপারে নতুন রেস্টুরেন্ট? কই, আমার চোখে পড়েনি তো। একেবারে রাস্তা ঠিক ওপারে নয়, 3টে স্টপেজ হেঁটে যেতে হবে। অটোতেও যাওয়া যায়। এই তো 1 জানুয়ারিতে উদ্বোধন হলো রাধামণি রেস্টুরেন্ট। দোকান মালিক আমার খুব পরিচিত। ও আচ্ছা, ঠিক আছে, চলুন। হাঁটার কথা শুনলে দু চোখ ভাঁটা হয়ে যায় কেষ্টর। অটোতে বসেছে বাদলের পাশাপাশি। ভোজনের আগে আর যুদ্ধের শেষে থাকতেই ভালোবাসে বাঙালি। কেষ্টর হাসি হাসি মুখ। তখনও বোঝেনি যে জবাই হতে চলেছে সে। খাবারের কথা শুনেই কেষ্টর জিভে জল। রাধামণি রেস্টুরেন্টের সামনে এসে থমকে দাঁড়িয়েছে কেষ্ট। সত্যিই তো, এদিকটায় আসা হয়নি আগে। ঝাঁ চকচকে নতুন রেস্টুরেন্ট, সুসজ্জিত আসবাব, আলো আঁধারি পরিবেশ, চিল্ড এসি, রোমান্টিক মিউজিক বাজছে লো ভলিউমে। একটা সুগন্ধ ছড়িয়ে আছে পুরো রেস্টুরেন্ট জুড়ে। তাক লেগে গেছে কেষ্টর। রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের চেয়ার টেবিল। একটা কর্নার টেবিলে গিয়ে মুখোমুখি বসলো দুজনে। মেনু কার্ড রাখা আছে সামনেই। কি নেই সেই মেনুতে? সাউথ ইন্ডিয়ান, মোগলাই, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব ধরনের খাবার মজুদ মেনু কার্ডে। লোভনীয় সব পদ, দামও রিজনেবল। নতুন দোকান, তাই গ্রাহকদের আকর্ষণ বাড়াতে ন্যায্য দাম রেখেছে। এই বিকেলবেলাতে এই দোকানে অনেক কাস্টমার। সন্ধ্যের পর তো মনে হয় বাইরে অপেক্ষা করতে হয় টেবিল খালি পাওয়ার জন্য। কেষ্ট একমনে পাতা উল্টে পড়ে চলেছে রঙিন মেনু কার্ড। এমন গভীর মনোযোগ দিয়ে পড়ছে যেন আগামীকাল তার ইতিহাস পরীক্ষা। বাদল একবার আর চোখে দেখে নিল, মাছে টোপ গিলেছে। এইবার টোপর পরানো তোড়জোড় করে ফেলতে হবে। দেরি করলে টোপ খেয়ে নিয়ে টুপি পরিয়ে দিয়ে টুপ করে ডুব মারতে পারে গভীর জলে। রেস্টুরেন্টের টাকাটাই জলে যাবে তখন। ইয়ে কেষ্ট, কি দেখলে? মেনু পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তো পাওয়া যায় দেখছি। তা কি কি অর্ডার দেবো বলো? ওয়েটার এসে দাঁড়িয়েছে সামনে। কেষ্টর তো ইচ্ছে করছে সবগুলোই একটু একটু করে চেখে দেখতে। লোভ সামলে কোনো মতে বলল, কাকু, আমি আর কি বলবো, আপনি যেটা ভালো বোঝেন। আরে লজ্জা পাচ্ছ কেন? 2 দিন পর শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী খেতে যাবে। ওখানে গিয়ে লজ্জা পেলে তখন তো নিজেই পস্তাবে। বলো বলো, কি অর্ডার দেব? না না, আমি বলবো না, আপনি যেটা ভালো বোঝেন। ঠিক আছে, এই যে ভাই, তুমি অর্ডারটা লিখে নাও তো। প্রথমে দাও চিকেন রেশমি কাবাব আর ফিশ ফ্রাই, আর তারপর নিয়ে এসো কেশর পেস্তা কুলফি ফালুদা সহ। কি কেষ্ট, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কাকা। খাতায় অর্ডার লিখে নিয়ে চলে গেল ওয়েটার। বেসিনে হাত ধুয়ে এসে জমিয়ে আড্ডা দিতে বসলো বাদল ঘটক। খাবার আসতে কিছুটা দেরি আছে, এই ফাঁকে সেরে ফেলতে হবে জরুরি কথাবার্তা। আচমকাই ছড়িয়ে দিল তার প্রথম প্রশ্ন। কেষ্ট, শুনলাম তুমি নাকি বিয়ে করতেই চাইছো না? কি ব্যাপার, প্রেম টেম করো নাকি? ওফ, আবার? নিশ্চয়ই মা বলেছে। যার সঙ্গেই দেখা হয় তাকেই মা বলে পাত্রী খুঁজে দিতে। এ তো অন্যায় কিসের? তোমার বাবা মা, ওনাদেরও তো ইচ্ছে হয় নাতি নাতনি বৌমাকে নিয়ে ঘর করতে। এখনো বিয়েই হলো না, তার আবার নাতি নাতনি। গাছে না উঠতেই এক কাঁদি। গাছে উঠতে তো কেউ মানা করেনি, নাকি গাছে তুলে কেউ মই কেড়ে নেবে সেরকম ভয় পাচ্ছ? তোমার ভয়টা কিসের শুনি? তারপর বাদলদা এদিক ওদিক দুবার দেখে নিয়ে গলা নামিয়ে ফিসফিস করে উঠল, যদি বলো তো ডক্টর গুপ্তের কাছে নিয়ে যেতে পারি। ওইসব রোগবালাই পালাই পালাই করে ওনার দাওয়াই খেয়ে। গুপ্ত রোগ লুপ্ত করে দিতে ওস্তাদ ডাক্তার। শিয়ালদায় বসে, মাত্র 200 টাকা ভিজিট। আরে কাকা, ওইসব কিচ্ছু না, আমি দিব্যি সুস্থ সবল। তাহলে প্রবল আপত্তি কেন বিয়েতে? কী রকম পাত্রী তোমার পছন্দ?
মুখ ফুটে বলে দেখো একবার, ফুটফুটে রাজকন্যা এনে হাজির করে দেব। তখন দেখবে এই বাদলের কি কামাল। গরম গরম ফিশ ফ্রাই এসে গেছে প্লেটে। স্যাট স্যাট করে কামড় দিয়ে সাবার করে তৃপ্তির ঢেকু তুলল কেষ্ট। এবার অপেক্ষায় চিকেন রেশমি কাবাব। আর দেরি করা যাবে না, তাড়া দিয়ে বাদল, হ্যাঁ বললে না যে কীরকম পাত্রী চাই তোমার? যেমন বলবো একেবারে ঠিক তেমনি পাত্রী এনে দিতে পারবেন? 100 বার পারবো, তুমি বলে তো দেখো। তবে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি জানি তোমার পছন্দ কীরকম পাত্রী। জানেন? তাই নাকি? আচ্ছা বলুন তো দেখি। তোমার চাই রন্ধন পটীয়সী স্ত্রী, যে তোমাকে নিত্য নতুন সুস্বাদু খাবার দাবার রান্না করে খাওয়াবে। আরে বাপরে, আপনি কি ঘটকালির পাশাপাশি জ্যোতিষচর্চাও করছেন নাকি? হ্যাঁ, এটাকে জ্যোতিষচর্চা বলে না, এটাকে বলে হিউম্যান সাইকোলজি। ঠিক এই রকমই পাত্রী খুঁজছিল কেষ্ট। পায় নাই যে এমন নয়, বিজ্ঞাপন দেখে বর্ধমানে একবার পাত্রী দেখতে গিয়েছিল। পাত্রী নাকি রন্ধন পটীয়সী। তারপর সে কি পটি, পাত্রীর বাড়িতেই বাথরুমে দৌড়াতে হয়েছিল মেয়ের বাবার গামছা পরে। মোটেই সেগুলো বাড়ির রান্না ছিল না, সবই কিনে আনা রেস্টুরেন্ট থেকে। আর মেয়ের মা বলে কি না সবই আমার মেয়ের হাতের রান্না। সেই গন্ধওয়ালা বাসি খাবার খেয়েই বনবাসী হবার সিদ্ধান্ত নিয়েছে কেষ্ট। বিয়ের নাম গন্ধ করছে না। কেষ্ট যদি গান জানা পাত্রীর প্রতি আবেগ থাকতো তাহলে বিশেষ বেগ পেতে হতো না। পাত্রী দেখতে গিয়ে গান শোনানোর আবদার অনেকেই করে থাকেন। পাত্রীরা বাড়ির লোকেরাও খাটের তলা থেকে ঝুল ঝেড়ে বের করে হারমোনিয়াম। আর পাত্রী সা টিপে প্রথমেই সাপাই গেয়ে নেয়, আজকে আমার গলাটা খুব ধরে আছে, গতকাল রাত্রে আইসক্রিম খেয়েছিলাম তো। গলা সে যতই ধরে থাকুক তবুও ঠিক ধরে ফেলা যায় পাত্রী আদৌ গান জানে কিনা। কিন্তু কেষ্টর তো আর কাজ চালানোর মতন ভাত ডাল রান্না করতে পারে এমন পাত্রী হলে চলবে না। কেষ্টর চাই সত্যিকারের রন্ধন পটীয়সী। কিন্তু অত সাহসীও সম্ভব নয় কেষ্টার পক্ষে, যে পাত্রীপক্ষকে বলবে আপনাদের মেয়েকে বলুন তো আমাদের সামনে রেঁধে দেখাক মাটন বিরিয়ানি কিংবা চিংড়ির মালাইকারি। কেষ্ট তাই সিদ্ধান্ত নিয়েছে, দূর দূর, যেটার জন্য বিয়ে করা সেটাই যদি ঠিক মতো না পারে তাহলে আর বিয়ে করে লাভটা কি? হ্যাঁ, লাভ হতো যদি লাভ ম্যারেজ করা যেত, আগে ভাগেই জেনে নেওয়া যেত পাত্রী সত্যি সত্যিই রন্ধন পটীয়সী কিনা। কিন্তু লাজুক স্বভাবের ইয়া মোটা কেষ্ট এই ব্যাপারে বিশেষ সুবিধা করতে পারেনি। কেষ্টাকে একটু ভাবুক দেখে ধুরন্ধর বাদল ঠিকই ধরে ফেলেছে কেষ্টার তেষ্টা আছে বিয়ে করার। কোঁত কোঁত করে টোপ গিলছে বড় মাছ, এইবার ডাঙায় তুলতে হবে খেলিয়ে খেলিয়ে খাইয়ে দাইয়ে। ইতিমধ্যে প্লেটে এসে হাজির চিকেন রেশমি কাবাব। কেষ্ট চোখে মুখে পরিতৃপ্তির ছাপ। কি কেষ্ট, কেমন লাগছে কাবাবটা? ওহো, মার্ভেলাস, যেমনি ফিশ ফ্রাই তেমনি কাবাব। আচ্ছা ধরো যদি আমি এমন পাত্রী এনে দিই যে ঠিক এরকমই রান্না করতে পারে, তাহলে? তাহলে ওহো, তাহলে তো আমি এক্ষুনি রাজি বিয়ের পিঁড়িতে বসতে। বেশ, তাহলে ধরে নাও এই সব রান্নাগুলো বানিয়েছে তোমার হবু বউ। হ্যাঁ বলেন কি কাকা, বিশ্বাস হচ্ছে না তো? আগে খেয়ে নাও, তারপর চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি পাত্রীর। এত সুস্বাদু রান্না জানে কোন সেই পাত্রী? আর তর্স হয়েছে না, গপা গপ করে খেয়ে নিল কেষ্ট। সময় নষ্ট করা যাবে না, এতদিন পর মনের মতন পাত্রী পেতে চলেছে। উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমছে কেষ্টর কপালে। টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে উঠে পড়ল চেয়ার থেকে। চলুন কাকা যাই তাহলে, দেখে আসি। কেষ্টের উত্তেজনা দেখে বাদলদা হেসে বললেন, একেবারে হেসেলেই পাত্রী দেখবে? অন্য কোথাও দেখলে ভালো হতো না? না না, হেসেলেই আমি দেখতে চাই রান্নাটা আসলে সে নিজে বানিয়েছে কিনা। ক্যাশ কাউন্টারে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক। বাদল ঘটককে দেখে সাদর অভ্যর্থনা জানালেন উনি। আরে বাদল যে, কখন এলে? এই তো একটু আগে। রমেনবাবু, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, এই সেই পাত্র যার কথা আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। উঠে দাঁড়িয়ে পড়েছেন রমেনবাবু। নিজেই দুটো চেয়ার টেনে এনে বসতে বললেন ক্যাশ কাউন্টারের পাশে। আর তখনই ওয়েটার এসে বাদলদার হাতে খাবারের বিলটা ধরিয়ে দিতেই হাত থেকে বিলটা প্রায় একরকম ছিনিয়েই নিলেন রমেনবাবু।
তোমরা আমার অতিথি, এটার বিল দিতে হবে না। বিনা পয়সায় এত বেশি খাবার খেয়ে খুশিতে ডগমগ বাদল ঘটক। হে হে, এসবের আবার কি দরকার ছিল? আচ্ছা, রাধা মাকে দেখছি না, আজকে আসেনি? হ্যাঁ, এসেছে তো। মণি এখন কিচেনে আছে। মণি? কে মণি? ওহো, বলা হয়নি। আমার একমাত্র মেয়ে রাধা, ওকে আমি মণি বলেই ডাকি। ওর নামেই তো এই রাধামণি রেস্টুরেন্ট। ও আচ্ছা। রমেনবাবু, বলছিলাম আপনাদের কিচেনটা একবার দেখা যাবে? আরে কি যে বলো, কেন দেখা যাবে না? এই তো, এই দরজাটা ঠেলে ভেতরে চলে যাও। ক্যাশ কাউন্টারে লাগোয়া দরজার উপরে লেখা রয়েছে অনলি স্টাফড অ্যালাউড। বাদলদা ঢুকবে কিনা ইতস্তত করছে দেখে স্মিত হেসে সম্মতি দিলেন রমেনবাবু। লাগোয়া দরজা ঠেলে বাদলদার কেষ্ট ভিতরে ঢুকতেই দেখা গেল বেশ বড়সড় রান্নাঘর। 4টে ওভেনে রান্নায় ব্যস্ত 4জন রাঁধুনি। 2জন ওদিকে মশলা পিষছে আর সবজি কাটছে। আর এদের সবাইকে তদারকি করছে একজন ছিপছিপে তরুণী। পরনে সাদা অ্যাপ্রন, মাথায় নেটের ক্যাপ। সবাই ভীষণ ব্যস্ত নিজের নিজের কাজে। প্রথম দেখায় খুব পছন্দ হয়েছে কেষ্টর। কি সুন্দরভাবে রান্নার তদারকি করছে। রান্নায় কোনটার পর কোনটা দেবে সেই সব নির্দেশ দিচ্ছে। একা হাতে সামলাচ্ছে 6জন কর্মচারীকে। দেখতেও বেশ ভালো। বয়স আন্দাজ 32, তবে বড্ড রোগা। কেষ্ট নিজে যেহেতু মোটা, তাই ওর পছন্দ ছিল পাত্রী যেন রোগা হয়। কিন্তু এই মেয়ে কি এত মোটা ছেলেকে পছন্দ করবে? কানের কাছে ফিসফিস করে বাদলদা বলল, কি এবারে বিশ্বাস হলো তো রান্না করতে জানে কিনা? অবিশ্বাস করার আর জায়গাই নেই। পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ, খুব। কিন্তু উনি কি আমাকে পছন্দ করবেন? সেটা দেখা যাবে। চলো এবার বাইরে যাই। দুজনে বাইরে বেরিয়ে এলো চুপি চুপি। কিচেনে সবাই নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে তারা কেউ খেয়াল করেনি 2জন অপরিচিত লোক লক্ষ্য করছিল এতক্ষণ। এমনকি রাধাও বুঝতে পারেনি এদের উপস্থিতি। রমেনবাবুকে আলাদাভাবে আড়ালে ডেকে বাদলদা বললেন, পাত্রের খুব পছন্দ হয়েছে রাধামাকে। কিন্তু পাত্রের সংশয় পাত্রী ওকে পছন্দ করবে কিনা। আসলে পাত্র একটু বেশি হৃষ্টপুষ্ট তো, তুষ্ট হবে কিনা রাধামা। না না, খুব পছন্দ হবে। পাত্রের সম্পর্কে তুমি তো আগেই আমাকে বিশদে জানিয়েছ। সেই মতো বাড়িতে আমরা আলোচনা করেছি, ছবিও দেখিয়েছি। জানতে চেয়েছি মেয়ের কাছে ওর কাউকে পছন্দ করা আছে কিনা। কিন্তু মেয়ে আমার ওই রকম নয়, খুবই লাজুক প্রকৃতির। তবে কি একটু জেদি। চাকরি পেয়েও করলো না। বলে হোটেল ম্যানেজমেন্ট পড়েছি চাকরি করার জন্য নয়, স্বাধীনভাবে ব্যবসা করব আমি। বলতে নেই, সবার আশীর্বাদে এত অল্প সময়ের মধ্যেই আমাদের রেস্টুরেন্ট অনেক নামডাক করেছে। আমি তো রিটায়ার্ড পারসন, সারা জীবন ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে কাটিয়ে দিলাম। কিন্তু রেস্টুরেন্টের সাফল্যে পুরোটাই রাধার ক্রেডিট। আমারও ভালো সময় কাটে ক্যাশ কাউন্টারে। সে তো বটেই। তা মেয়ে কি বলল ছবি দেখে? বিয়ের ব্যাপারে মেয়ে তো বলেই দিয়েছে, বাবা মায়ের পছন্দই ওর পছন্দ। ছেলেকে তো আমি এই প্রথম দেখলাম। অপছন্দের কোনো কারণ নেই, ভালো চাকরি করে। আর চেহারা একটু না হয় মোটাসোটা, তাতে কি? অসুস্থ তো আর নয়। ছেলের বাড়িতে কথা বলো, কবে ওনারা আসতে চান মেয়েকে দেখতে। ঠিক আছে, ওদের সঙ্গে কথা বলে আপনাকে আমি জানিয়ে দেব। আজকে আসি এখন। এরপর দুবারই সম্মতিতে একটা শুভ দিন দেখে বিয়ে হয়ে গেল রাধাকেষ্টর। ঘটক বিদায় বাবদ ভালোই রোজগার হয়েছে বাদলদার। খুব খুশি কেষ্টর মা। এতদিন পর অবশেষে ছেলের বিয়ে দেওয়া করালো বাদল ঘটক। তাই খুশি হয়ে অনেক কিছু উপহারও দিয়েছেন বাদলদাকে। ও বাড়ির রমেনবাবু ভালোই উপরি দিয়েছেন, একমাত্র মেয়ের জন্য সুপাত্র খুঁজে দেওয়ার পারিশ্রমিক বাবদ। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। মধুচন্দ্রিমা সেরে ভালোভাবে ঘুরে এসেছে নবদম্পতি। বাদলদার সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়নি বিয়ের পর থেকে। বাদলদাও ব্যস্ত তার নিজের ঘটকালির কাজ নিয়ে। হঠাৎ আজকে রথের মেলায় বাদলদার চোখে পড়ল, আরে তার পুরনো কাস্টমার রাধাকেষ্ট না? মেলায় ঘুরতে এসেছে দুজনে। একটু যেন মোটা হয়েছে রাধা, বিয়ের জল পড়েছে তো। কিন্তু এ কি, এত রোগা কী করে হয়ে গেল কেষ্ট? কমসে কম 20 কিলো ওজন তো কমেছেই। শরীর টরীর খারাপ নাকি? রাধা ওদিকে তার পুরনো বান্ধবীকে দেখতে পেয়ে গল্পে মশগুল দুজনে। আইসক্রিম খাচ্ছে আয়েশ করে, আর কেষ্টর হাতে একটা ঠোঙা। কি যেন খাচ্ছে, মুখখানা বেজার।
বাদলদা আর কৌতূহল চাপতে না পেরে সামনে এগিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করেই ফেলল, কি ব্যাপার কেষ্ট, এ কি অবস্থা তোমার? কেষ্ট যেন খেপে গেল বাদল কাকাকে দেখে। মুখ ফুটে কিছুই বলছে না, মাথাটা গোঁজ করে আছে। ব্যবসার ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা বড় বিষয়। বাদল ঘটক শুধু বিয়ে দিয়েই খালাস নয়, বিয়ে করে তারা সুখী কিনা সেটা তার জানা উচিত বলে মনে করে। তাই কর্তব্যের খাতিরে বাদলদা আবার জিজ্ঞেস করলো, আরে বলবে তো, কি হয়েছে তোমার? রাধা ওদিকে তার বান্ধবীদের সঙ্গে এখনও গল্প করে চলেছে, এই দিকে হুঁশ নেই, দেখতে পাইনি বাদলদাকে। কাঁদো কাঁদো মুখ করে কেষ্ট শেষে বলেই ফেললো তার আফসোসের কথা। কি আর বলবো বাদল কাকা, কেষ্টর কষ্ট শুনলে আপনার চোখে জল এসে যাবে। জানি ব্যবসায় মিথ্যে কথা বলতে হয় মাঝে মাঝে, কিন্তু তাই বলে আপনি এত বড় একটা মিথ্যে কথা বললেন। মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা? আমি কোনোদিন তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। বলেননি? হ্যাঁ, আপনি বলেননি। হোটেল ম্যানেজমেন্ট কোর্স ছাড়াও ডায়েটেশনের কোর্স করা আছে রাধার। ও হ্যাঁ, সেটা ইচ্ছে করেই বলিনি, কিন্তু তার মানে আমি মিথ্যে কথা বলেছি তা তো নয়। সত্য গোপন বলতে পারো, ওই একই হলো। সত্য গোপন করা আর মিথ্যে কথা বলা দুটোই এক। না, এক নয়। যাই হোক, বাদ দাও। তোমার সমস্যাটা কি সেটা বলো। বাদ দেব? এই ডায়েটেশনের চক্করে পড়ে সবই তো বাদ চলে গেছে আমার। আজকে রথের মেলায় এসে ভাবলাম পাঁপড় আর জিলিপি খাবো, আর এই দেখুন দেখুন কি জুটেছে আমার কপালে। কৌতূহলী হয়ে বাদলদা উঁকি মারল ঠোঙার ভেতর। কি এটা, শুকনো মুড়ি? হ্যাঁ, শুকনো মুড়ি চিবুচ্ছি আমি এই রথের মেলায়, আর রাধা খাচ্ছে আইসক্রিম। তা হোক, তুমিও অনেকটা রোগা হয়েছ, রাধাও কিছুটা মোটা হয়েছে। এইবার কিন্তু দারুণ মানিয়েছে রাধাকেষ্টকে, যাকে বলে একেবারে রাজজোটক। এটাই হলো বাদল ঘটকের কেরামতি। কোনো কিছু ভালোর জন্য কখনো সখনো করতেই হয় সত্য গোপন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।